দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় মত অমতের রাজনীতি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক গ্লোবাল টেলিভিশন, এবং শেখ রবিউল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে নির্বাচন না আগে সংস্কার পরে নির্বাচন, বেশ কমাস ধরে এই বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আসছে। তেমনি কারো দাবি আগে জাতীয় নির্বাচন, পাল্টা মতের চাওয়া আগে স্থানীয় সরকার নির্বাচন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়, কুয়েট ও এমসি কলেজে ছাত্রদের উপর হামলা মারধরের ঘটনায় বাকযুদ্ধ শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে। আজকের আলোচনায় এসব বিষয় নিয়ে আমরা আমাদের অতিথির সঙ্গে আলোচনা করব। তার আগে শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর সেনানীদের, যাদের আত্মত্যাগে আমাদের ভাষা বাংলা। দর্শক, বেশ কয়েক বছর ধরে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলন মেলা বসত বেনাপোল নোম্যান্সল্যান্ডে। বুকে কালো ব্যাজ, মুখে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, নানা রং, ফেস্টুন, প্লাকার্ড, ফুলে ফুলে ভরে উঠত নোম্যান্সল্যান্ড। উভয় দেশের আবেগপ্রবণ অনেক মানুষ বাঙালির নারীর টানে একজন অপরজনকে জড়িয়ে ধরত। এবার তা হচ্ছে না। কিভাবে দেখছেন বিষয়টি? প্রশ্নের উত্তর জানব নাজমুল আশরাফের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। মহান 21শে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 52 ভাষা আন্দোলন, এটি বাঙালি জাতির ইতিহাসে কত গুরুত্বপূর্ণ এটি আমরা বহু বছর ধরে আলোচনা করছি, শুনছি, এর তাৎপর্য ব্যাখ্যা করছি। এবং ভাষার জন্য যে লড়াই, তার মধ্য দিয়ে বাঙালির অধিকার আদায়ের লড়াইয়ের যে সূচনা, বড় ঘটনা, তার ধারাবাহিকতায় ধাপে ধাপে আমরা 71-এ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। স্বাধীন বাংলাদেশেও অনেক বড় বড় ঘটনা ঘটেছে। মোটা দাগে বললে পরে 71-এর পরে 90 একটি গণ অভ্যুত্থান হয়েছে, 24 একটি গণ অভ্যুত্থান হয়েছে। ফলে ইতিহাসের মতো করে ঘটে এবং সেগুলো নিয়ে আলাপ আলোচনা বিশ্লেষণ হতে পারে। ইতিহাসের তাৎপর্য নিয়ে যখন আপনি কথা বলবেন মতবিরোধ থাকতে পারে, ইতিহাসের গুরুত্ব নিয়ে আপনি মতবিরোধ থাকতে পারে, ইতিহাসকে কে কিভাবে দেখে সেটা নিয়ে ভিন্নতা থাকতে পারে। কিন্তু ইতিহাসের যে সত্যতা, ইতিহাসের যে উপাদান, তার যে তথ্য, এগুলো নিয়ে বিরোধ হওয়া, এগুলোকে বিকৃত করা, এগুলোকে ব্যক্তি, গোষ্ঠী বা দলের মতো করে তুলে ধরা, এটা খুব দুঃখজনক। আমরা এই বড় বড় ইতিহাসের ক্ষেত্রে এই চর্চা বহু বছর দেখে আসছি। এখন এই ভাষা আন্দোলনের মাসে অমর 21শে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসেও কিন্তু আমরা এখন ধরেন বহু বছর ধরে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল বা ধারা ছিল, অনেকে বলেন মোটা দাগে দুটি ধারা, আবার এখন একটা তৃতীয় ধারার উদ্ভব হচ্ছে। তারপর ধরেন বিভিন্ন সময়ের শাসক শ্রেণী এবং বিভিন্ন সময়ের ঘটনাক্রমের বড় ভূমিকা রাখা যে শ্রেণী, তাদেরও এক এক সময় এক এক রকমের প্রভাব থাকে এইসব ঘটনাক্রমের উপরে বা এইসব ইতিহাস চর্চার ব্যাপারে, এই বড় বড় ঘটনা বা উদযাপন করার ব্যাপারে। এই যে 5ই অগাস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা 71 নিয়ে নানাবিধ কথাবার্তা শুনেছি, হ্যাঁ, সেগুলো অনেকটা স্তিমিত হয়ে এসেছে। এটাই আসার কথা যে অভ্যুত্থানের পরে অভ্যুত্থানকারী শক্তি সবাই ছিল, তারপরও যারা নেতৃত্ব দিয়েছেন শীর্ষ পর্যায়ে ছিলেন, যারা সরকারে এবং সরকারের বাইরে যথেষ্ট প্রভাবশালী হিসেবে এখন আছেন, আর অন্যান্য যত শক্তি রাজনৈতিক ও রাজনীতিক, তারা তো যার যার অবস্থানে গেছেন, যার যার রাজনীতিটা করছেন। তো যেই পক্ষটা অগ্রগামী ছিল
নেতৃত্ব দিয়েছে এবং তার ফলে তারা সরকারে এবং সরকারের বাইরে যথেষ্ট প্রভাব বিস্তার করে চলছে, তারাও কিন্তু এই ৭১ নিয়ে শুরুর দিকে যেসব ইতিহাস বিরোধী বক্তব্য এবং অবস্থান নিয়েছিলেন সেখান থেকে আস্তে আস্তে চলে আসছে। ৫২ ক্ষেত্রে এখন ওরকম বড় বিতর্ক না হলেও ২৪ নিয়ে বিতর্ক চলছে প্রতিনিয়ত। ২৪-এ কার স্টেক বেশি ছিল, কার অবদান বেশি ছিল, কার ফলে এই বিজয় সম্পন্ন হয়েছে, কে পিছিয়ে ছিল, কে এগিয়ে ছিল, এইগুলো নিয়ে একরকমের বিতর্ক আমরা দেখছি। এটি তো সাম্প্রতিক ঘটনা, এটা নিষ্পত্তি হতে সময় লাগবে। কিন্তু ৫২, ৭১ এবং ৯০ এইগুলো তো নতুন করে বিতর্কে আনা এবং তথ্য বিকৃত করা, ইতিহাস বিকৃত করা এবং নিজের রাজনীতির মতো করে সব কিছুকে দেখা ব্যাখ্যা করা, সেই চর্চা ৫২ নিয়েও কিছুটা হচ্ছে, আমরা খেয়াল করছি। যাই হোক, আপনি বলছিলেন যে সীমান্তে দু দেশের মধ্যে যেই অনুষ্ঠানটি হতো, এই মিলন মেলা যেটা ছিল, এটি এবার হওয়াটাই অস্বাভাবিক ছিল। মানে ৫ই অগাস্টের অভ্যুত্থানের পরে ভারতের যে আচরণ বাংলাদেশের সাথে এবং বাংলাদেশের মানুষের যে অবস্থান, ভারতের আগ্রাসন সহ বিভিন্ন অনাচার, অন্যায়, শোষণ, নিপীড়ন, নির্যাতন, দখল এবং এই ফ্যাসিবাদী যুগে তারা যেভাবে আমাদেরকে ঠকিয়েছে নানানভাবে, এটা বিস্তৃত কাহিনী, প্রচুর আলোচনা হয়েছে। সেই ঘটনার পরে যখন এরকম পরিবর্তন হলো, মানুষের মধ্যে সচেতনতা তৈরি হলো এবং ভারত তার এই অবৈধ সুবিধা থেকে বঞ্চিত হলো, তারপর থেকে তার যেই আচরণ নিন্দাজনক, ন্যাক্কারজনক, সেগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি। ফলে ওই বাস্তবতা এবার সীমান্তে দুদেশের এরকম একটা সম্মিলন ঘটবে, এটা আশা করাটাই বাতুলতা ছিল। ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি, ভাষার ইতিহাস আমাদের, বাংলা ভাষার চর্চা সবচেয়ে বেশি জনগোষ্ঠী একই জায়গা থেকে করি আমরা, এবং শুদ্ধ বাংলা বা বাংলার জন্য দরদ, বাংলাকে রাষ্ট্রভাষা করা, বাংলার চর্চায় অনেক সমস্যা আছে। তারপর আমি বলছি যে যদি আমরা ভাষা হিসেবে দেখি, বাংলার মূল মালিকানা দাবিদার আমরা বাংলাদেশিরা, এই ভূখণ্ডের মানুষ, এখানকার বাঙালিরা, পশ্চিমবঙ্গের বাঙালিরা। সেই জায়গায় অন্যেরা সাথে যুক্ত হতে পারে, এর কৃতিত্ব নিয়ে, এর মর্যাদা নিয়ে, ভাষার তাৎপর্য নিয়ে অনেক কিছু তারা বলতে পারে, করতে পারে, এটা তাদের মতো ব্যাপার। তাদের সাথে মিলেমিশে করলে আমাদের ভাষার জন্য আমাদের ভালোবাসা, দরদ এবং সেই ভাষার জন্য আন্দোলনের যে কৃতিত্ব, ঐতিহ্য, তার যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক তাৎপর্য এবং যার ধারাবাহিকতা আমরা দেশ স্বাধীন করেছি, এই জায়গাগুলোর কোনো ক্ষতি হবে না। ফলে আমি মনে করি এরকম মিলন মেলা হলে ভালো, না হলে অসুবিধা নাই। ওরা যদি মনে করে যে এরকম মানে বিরূপ সম্পর্ক রেখেও তারা আমাদের সাথে ভালো ব্যবহার করতে পারে। এখন ধরেন একটা কথা বলি, শেষ করি। এই ৫ই অগস্টের অভ্যুত্থানের পরে ভারতের নানাবিধ আচরণ নিয়ে আমরা অনেক কথা বলেছি এবং তারা যে কাজগুলো করেছে, আমাদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, যেসব পণ্য আমরা পয়সা দিয়ে কিনতাম, মনে হতো তাদের কথা যেটা বিনা পয়সায় দেয়, পয়সা দিয়ে কিনতাম। আমরা চিকিৎসা নিতে যেতাম, সেটাও পয়সা দিয়ে করতাম, কেনাকাটা করতে যেতাম পয়সা দিয়ে করতাম, বেড়াতে যেতাম তো পয়সা দিয়ে করতাম। তাতে করে তাদের যে অর্থনৈতিক সুফলগুলো আসতো সেগুলোতে তারা বঞ্চিত হচ্ছে। আমরা কিন্তু কাটিয়ে উঠছি। ভারত থেকে অনেক কিছু এখন আমদানি হচ্ছে না, ভারতে অনেকে চিকিৎসা করতে যাচ্ছে না, ভারতে বেড়াতে যাচ্ছে না, ভারতে কেনাকাটা করতে যাচ্ছে না, বা ভারত থেকে আপনার যে পেঁয়াজ, গরু, ডিম অনেক কিছু আসছে না। তাই বলে কি আমরা মরে গেছি? না, এই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা আমরা করছি। আমরা হয় নিজস্ব উৎপাদন বাড়াবো, না হয় বিকল্প উৎস থেকে আনবো। ফলে ভারত যেটা ভেবেছিল এবং বলতো জোর গলায় যে আমরা ভারতের উপর এত নির্ভরশীল, ভারত না দিলে, দয়া না করলে আমরা মরে যাব, এইটা হবে না, সেটা কিন্তু আস্তে আস্তে প্রমাণিত হবে। ধন্যবাদ নাজমুল আশরাফ। এই বিষয়টা আসলে এখন যে আমাদের সঙ্গে ভারতের যে রাজনৈতিক যে টানাপোড়েন চলছে, এটি স্বাভাবিক ছিল। বিষয়গুলো আশরাফ ভাই অনেক বিষয় তুলে নিয়ে আসতেন, যে আমাদের ক্ষতি কিংবা এদের ক্ষতি সব কিছু মিলিয়ে। আচ্ছা, এতে করে আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যেটা, যে রাজনৈতিক যে টানাপোড়েন, এই ধরনের মিলন মেলা আয়োজন কিংবা হলে সেটাকে কিছুটা হলো দূরত্ব কমতো বলে আপনি মনে করেন নাকি? হ্যাঁ, করা যেতে পারলে তো কিছুটা হলেও কমতো, কিন্তু করা যাওয়ার আগে তো এই যে দূরত্ব, সেটা প্রভাব ফেলছে। সেই প্রভাব তো আপনি রাতি ওই প্রভাব থেকে বেরিয়ে আসতে পারছেন না, ওই বৈরিতার থেকে বেরিয়ে আসতে পারছেন না। আমাদের ফ্যাসিবাদের পতনের আন্দোলন সফল হয়েছে। শুধু ফ্যাসিবাদের পতনের আন্দোলন ছিল না, ওটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন ছিল, আপনাকে মনে রাখতে হবে সেই আন্দোলন। এখন ভারত যদি বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের স্বাধীনতা, বাংলাদেশের মানুষের অধিকার, এই ব্যাপারে কনসার্ন হয়, তাহলে দূরত্ব কমা সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু ভারত যদি বাংলাদেশে একটিমাত্র রাজনৈতিক দলের
অস্তিত্বকেই বাংলাদেশের সাথে সম্পর্ক হিসেবে বিবেচনা করে, তাহলে তো সেই দূরত্ব কমানো অসম্ভব। কারণ বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তার ধরেন 18 কোটি মানুষ গণতন্ত্র মনা রাষ্ট্রে, তাদের অধিকার নিয়ে তারা কনসার্ন। সেখানে অন্য কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রের হস্তক্ষেপ অথবা ধরেন তাদের মতো করে বাংলাদেশ পরিচালনা, বাংলাদেশের ভাবনা, এটা মানুষ দেখতে চায় না। এটি ভারত যত দ্রুত বুঝবে তত ভালো, সম্পর্কটা যত ন্যায্যতার ভিত্তি করতে চাইবে তত ভালো, সম্পর্কটা যত উভয় দেশের স্বার্থের ভিত্তিতে করতে চাইবে তত সম্পর্ক উন্নত হবে। কিন্তু ভারতের সেই জায়গাটা ঘাটতি আছে, এই দৃষ্টিভঙ্গির জায়গায়, সেটাই সংকট। বলুন। আশরাফ ভাই যে বিষয়টা বলে গেলেন যে এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের, বরঞ্চ ওরা যোগ হলে ওদের জন্য এটা ভালো হতো, আমাদের তো এতে কিছু যায় আসে না। আমি ঠিক ওইভাবে বিভাজিত করছি না। বাংলা যত সমৃদ্ধ হয়, যত প্রসারিত হয়, বাংলাদেশি হিসেবে আমরা তত গর্ববোধ করি। সহজ। এখন ভাষার একটা মিল আছে। এর আগে ওই অনুষ্ঠানগুলি নোম্যান্স ল্যান্ডে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে, উভয় দেশের মানুষ এনজয় করেছে। এটা যত প্রসারিত হবে তত আমাদের জন্য গর্বের, তত আমরা মনে করেন এই যে বাংলা ভাষাভাষী বাংলাদেশি মানুষ যারা আছি, তারা যেভাবে বাংলাকে ওন করি। শোনেন, পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি, এবং আমরা স্বাধীন হয়েছি লক্ষ প্রাণের বিনিময়ে। স্বাধীনতাও এনেছি কিন্তু আপনার চুক্তি করে না, ডায়লগের মাধ্যমে না, সশস্ত্র সংগ্রাম করে। আবার গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে 90-তে। আবার দেখেন, বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এবার জীবন দিয়েছে, ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে। অর্থাৎ বাঙালি বা বাংলাদেশিরা হচ্ছে এমন জাতি, সে প্রত্যেকটা জায়গায় তার অধিকারের ব্যাপারে সচেতন থেকে জীবন দিয়ে সমৃদ্ধ হতে চেয়েছে। হ্যাঁ, আমি ওই জায়গায় একমত, আমরা যে হারে জীবন দিয়েছি, যেভাবে সংগ্রাম করেছি, সেভাবে হয়তো সমৃদ্ধ হয়নি, সেভাবে এখনো হতে পারিনি, কিন্তু সে সম্ভাবনা রয়েছে, সে ব্যাপারে আমরা কনসার্ন আছি জাতি হিসাবে। তো নোম্যান্স ল্যান্ডের যেটা হতো, সেটা আমার বিশ্বাস পুনরায় শুরু হবে। ভারত তাদের এই যে আধিপত্যবাদের চিন্তার থেকে সরে যাবে, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে তারা সম্পর্ক করতে চাইবে, কোনো বিশেষ দলের সাথে না। সেটি যত দ্রুত ভারত উপলব্ধি করবে, আমার বিশ্বাস হচ্ছে উভয় দেশের জন্য মঙ্গল। এবং ওই ধরনের আয়োজন ভাষাভাষী, বাংলা ভাষাভাষীরা এক হয়ে ভাবের বিনিময় করবে, আপনার ধরেন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হবে, একই ভাষাভাষী হিসাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটা সময় কাটাবে, সেটা আমার মনে হয় যে সম্ভব হবে। নিশ্চয়ই সেটা ভারতের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। ধন্যবাদ আশরাফ ভাই। এবার একটু অন্য বিষয়ে যাচ্ছি, সেটা যে ইদানিং আপনি খেয়াল করছেন শিক্ষাঙ্গনগুলো একটু উত্তপ্ত, আমাদের ছাত্র রাজনীতি যেটা। আপনাকে যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুয়েট এবং সিলেটের এমসি কলেজে ছাত্রদের উপর যে হামলা মারধরের ঘটনা, এটাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র দল এবং ছাত্র শিবির একে অপরের উপর দায় চাপানোর চেষ্টা করছে। 5 আগস্ট পর্যন্ত তো সবই ঠিক ছিল, এক প্ল্যাটফর্মে ছিল। আপনার প্রশ্ন হলো, হঠাৎ করে পরিস্থিতি এমন হচ্ছে কেন? পিছনে কি আধিপত্য না অন্য কিছু, কি আসলে এই জায়গাটা? দেখেন, 5 আগস্ট পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ ছিল। আওয়ামী লীগ এবং তার দোসর বা সহযোগীরা ছাড়া বাকি সব ঐক্যবদ্ধ ছিল, রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের শক্তি। কারণ 16 বছরে যেই দুঃশাসন, স্বৈরাচারী শাসন বা ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে, মানুষের অধিকার খর্ব হয়েছে, মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, গণতন্ত্র তো ছিলই না, নির্বাচন নামে প্রহসন ছিল। ফলে বহু ঘটনার ফলাফল কিন্তু এটা একসাথে হয়েছে। এখন ধরেন 2009 সাল থেকে টানা ওই সরকারটি, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। 2014, 18 এবং 24-এর নির্বাচন কি হয়েছে এটা সারা বিশ্বের মানুষ জানে, আমরা দেশের মানুষ তো জানি। ফলে এভাবে আপনি যেন নির্বাচনের নামে প্রহসন করে গোটা রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন বাহিনীকে একেবারে দলীয় বাহিনীতে পরিণত করে প্রতিপক্ষকে যত রকমের সম্ভব নির্যাতন করে, দমন করে, গুম খুন হত্যাকাণ্ড, এগুলো আমরা সবাই জানি, মামলা হামলা ইত্যাদি। সোজা কথা যে আমরাই থাকবো আর কেউ থাকবে না, এই যে মানসিকতা, সেটা থেকে তো ফ্যাসিবাদের জন্ম এবং সেটা প্রতিষ্ঠিত হয়েছে। ওরকম শাসন ব্যবস্থার মাধ্যমে এত বছর টিকে থাকা গেছে। এই এত বছর ওই সরকারের এসব অন্যায় বিরুদ্ধে কিন্তু কম বেশি সবাই সোচ্চার ছিল, মানে আওয়ামী লীগের সহযোগীরা ছাড়া। সেটা তো অবশ্যই, কিন্তু এখন যেটা হচ্ছে, না আমি আসছি পটভূমিটা বলার জন্য, যে এই 15 বছর 7 মাস টানা শাসন ক্ষমতা ছিল, তখন ওই সরকারের এসব অন্যায়ের বিরুদ্ধে বিএনপি, জামাত, বাম দল, ইসলামী দল, এরকম সবাই যার যার মতো করে আন্দোলন করেছে।
যার যার মতো করে ওই সরকারকে মোকাবেলা করতে গিয়ে নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আক্রান্ত হয়েছে, গুম খুন হত্যা শিকার তো হয়েছে, মামলা হয়রানি জেল জুলুম এগুলো তো আছেই। তো সবচেয়ে বড় দল হিসেবে বিএনপির ভাগে এই নির্যাতনগুলো বেশি পড়েছে। বিএনপির শক্তি সামর্থ্য বেশি থাকার কারণে তারা বেশি তৎপর হয়েছে এবং বিএনপিকে মূল রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে তাদেরকে দমন করার চেষ্টা করেছে, নানানভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, যেটা পারা যায় না, ইতিহাস বলে এবারও তারা পারে নাই। এখন যখন এই বিএনপি বলেন, জামাত বলেন, বাম দল বলেন, ইসলামী দল বলেন এবং বিভিন্ন ছাত্র সংগঠন বলেন, সবাই যখন ঐক্যবদ্ধ হয়েছে, সাধারণ মানুষ তাদের সাথে যুক্ত হয়েছে, তখন একটা অভ্যুত্থান হয়ে গেছে। তার মানে সকলের লক্ষ্য তখন একটাই ছিল, ওই সরকারের পতন, ওই শাসন ব্যবস্থা পতন ঘটানো এবং তার মধ্য দিয়ে একটা ভালো শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলে পরে জনগণের অধিকার, যদি সঠিক গণতন্ত্রের চর্চা হয়, নিশ্চিত হবে ওই 15 বছর 7 মাসের মতো ওইরকম ঘটনা ঘটবে না, দেশটা আগের চেয়ে এক ধাপ হলে উন্নত হবে, হঠাৎ করে স্বর্গ হয়ে যাবে না। সেই জায়গায় এসে আবার এক একজনের অবস্থান এক এক রকম, প্রত্যেকে তো যার যার রাজনীতিটা করছে। অভ্যুত্থান একসাথে হয়েছে, একটা কমন টার্গেট ছিল, সেই লক্ষ্য পূরণের পরে যে যার মতো যার যার জায়গায় গেছে। এখন বিরোধ হওয়ার কারণ হচ্ছে আমি বড় না আপনি বড়। এখন অভ্যুত্থানটি সবাই মিলে করেছেন, একটা পক্ষ নেতৃত্ব দিয়েছেন, যারা কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে আস্তে আস্তে সেটি গণ অভ্যুত্থানে পরিণত করে সরকারের পতন হয়েছে। সেখানে তো অবদান কার কম বেশি, কে আগে ছিল পেছনে ছিল, কার কারণে হয়েছে কি হয় নাই, ওই বিতর্কটা আসছে কেন? প্রত্যেকে যার যার অবস্থানটাকে অন্যের চেয়ে বেশি শক্তিশালী করার চেষ্টা করছে। সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সেটি জাতীয়তাবাদী ছাত্র দল বলেন, সেটি ইসলামী ছাত্র শিবির বলেন, বা এই সংগঠনগুলোর যারা প্যারেন্ট দল, রাজনৈতিক দলগুলো বলেন, তারা এই যে প্রতিযোগিতা শুরু হয়েছে তার মধ্য দিয়ে অনৈক্যটা তৈরি হয়েছে। কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করছি, অভ্যুত্থানের পর থেকে হয়তো তার বিরোধিতা সমালোচনা এর আগে হয় নাই, এখন হচ্ছে। আস্তে আস্তে সমালোচনাটাও বাড়ছে, আস্তে আস্তে অন্য যারা বঞ্চিত বোধ করছে বা অন্য যারা অন্যায় বা প্রতারিত বোধ করছে তারা তখনও সোচ্চার হচ্ছে। সেটা কি? একটা শক্তি, মানে অভ্যুত্থানকারী যত পক্ষ ছিল তার মধ্যে একটা পক্ষ সব কিছুর মানে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। সরকার, প্রশাসন, বাহিনী, সমাজ, রাজনীতি, নির্বাচন, সংস্কার, মানে সব জায়গায় একটা পক্ষ আপনার ডমিনেট করবে। তাহলে বৈষম্য তাহলে রয়ে গেল, বৈষম্য তো আরো বাড়াচ্ছে এখানে। এই যে তাদের আচরণ, তার ফলে যারা আক্রান্ত হচ্ছে, যারা আপনার অন্যায়ের শিকার হচ্ছে, প্রতারিত বোধ করছে, তারা এখন সোচ্চার হচ্ছে, সেই কারণে বিরোধগুলো তৈরি হচ্ছে। ধন্যবাদ শেখ রবিউল আলম। এখন যে পরিস্থিতি, অনেকে বলছে সেটাকে অনেকটা ছাত্রলীগ একসময় যা করছে সেই পথে হাঁটছে। এই বিষয়ে এই প্রশ্নটি আমি আপনার কাছে আসবো। দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। রবিউল ভাই, আমি যে প্রশ্নটা করেছিলাম যে এখন যে ছাত্র রাজনীতিকে ঘিরে যা হচ্ছে, শিক্ষাঙ্গনে যে প্রতিযোগিতা হচ্ছে, এটা অনেকেই বলছে যে ছাত্রলীগ যে পথে হাঁটছে সেদিকেই যাচ্ছে। এ বিষয়ে সেদিকে তো কিছু যাওয়ার সম্ভাবনা হচ্ছে, কারণ ছাত্রলীগের মধ্যে যারা ছিল, পরবর্তীতে আমরা দেখেছি শিবির, আবার ছাত্রলীগের মধ্যে যারা ছিল পরবর্তীতে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। তো তারা যখন সক্রিয় থাকে, নেচারে তো কিছুটা আপনার ওই রকমের আসে। তো তারা যখন আধিপত্য নিতে চাচ্ছে এবং রাজনীতিতে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিতে চাইছে, তখন তো ছাত্রলীগের মতো করেই হবে। কিন্তু ছাত্রদল তো প্রতিষ্ঠিত সংগঠন, তারা তো ছাত্রলীগের মধ্যে ছিল না। ছাত্রলীগের আচরণ তো ছাত্র দল জানে না, ওদের মধ্যে থেকে হয়তো শিবির শিখেছে অথবা বৈষম্য বিরোধী ছাত্ররা শিখেছে। সেটার প্রভাব যদি পড়ে অনাকাঙ্ক্ষিত। তারপরও আমি বলবো যে যেহেতু সবাই মিলেই একটা ফ্যাসিবাদের আন্দোলনকে আমরা সফল করেছি, ফ্যাসিবাদের একটা নিকৃষ্টতম পতন হয়েছে, নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছি এবং বাস্তবায়নের পথে আমরা এগোচ্ছি, জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে, ছোটোখাটো বিষয়ে সেটা নষ্ট করা ঠিক হবে না, সংযম দেখানো দরকার। আমি ওই জায়গায় একমত যে আপনি ক্যাম্পাসগুলিতে আপনার মতো করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি করবেন, সেটা তো একটা সংগঠন। আর প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন যেগুলি আছে তারা নিয়মতান্ত্রিক কর্মকাণ্ড করতে গেলে আপনি বাধা সৃষ্টি করবেন। এই অধিকারের জন্য বা এই প্রক্রিয়ার জন্য তো আমরা আন্দোলন সংগ্রাম করে ঐক্যমত হয়নি। আর সেটা যদি একটা পক্ষ অব্যাহতভাবে রাখতে চায়, করতে চায়, কর্তৃত্ববাদী, তাহলে তো ফ্যাসিবাদেরই সেটার একটা মানে পুনরাবৃত্তি বা পুনর্বহলের মতো হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল
তার বিরুদ্ধে তো তার নিয়মতান্ত্রিক অধিকার বা যে দায়িত্বের জায়গা রয়েছে ছাত্রদের প্রতি, দেশের জনগণের প্রতি, সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির, সেটা করার জন্য তো বিএনপি প্রস্তুত রয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা সবাই মিলে তৈরি করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা লক্ষ্যও রয়েছে, জাতির কিছু প্রত্যাশা রয়েছে, সে বিষয়ে একমতও আমরা হয়েছি। সে লক্ষ্যে কাজ চলছে, কাজের গতিটা কিছুটা স্লো, তারপর আমি বলবো সব কিছু ঠিক পর্যায়ে আছে। কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র বা ধরেন অন্যান্য কম দায়িত্বশীল রাজনৈতিক দল যেভাবে তাদের প্রভাব সরকার, সমাজ, সংস্কার এবং ধরেন নির্বাচন সেই জায়গায় ইম্পোজ করতে চায়, চাপিয়ে দিতে চায়, সেটা কিন্তু বৃহত্তর ঐক্যকে নষ্ট করে। বিএনপি দায়িত্বশীলতার পরিচয় আগেও দিয়েছে, এখনও দিচ্ছে, ধৈর্যের সর্বোচ্চটা ধরছে। কারণ বিএনপি বলছে আপনাকে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল এবং আপনার যেটাকে বলে জবাবদিহি জনগণের কাছে করার রাজনৈতিক দল। জনরায়ের ভিত্তিতে বারবার ক্ষমতায় গিয়েছে, আবারও একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের দ্বারস্থ হচ্ছে। তো আমাদের যে দায়িত্ব রয়েছে রাজনৈতিক দল হিসেবে সেই জায়গার থেকে যথাযথ সংযম, যথাযথ সহযোগিতা সরকারের প্রতি আছে। কিন্তু একটা ক্ষমতা যেভাবে ব্যবহার করতে একটা গোষ্ঠী, অরাজনৈতিক গোষ্ঠী আমি বলবো, যাতে রাজনীতির প্রতি অনীহা, রাজনীতির প্রতি বীতশ্রদ্ধা, বা তারা আবার নিজেদেরকে মনে করে যে দেশ বিনির্মাণে তারা অপরিহার্য, তারা জ্ঞানে বুদ্ধিতে বিচক্ষণতায় শ্রেষ্ঠ, এই যে যারা মনে করে সেটাও কিন্তু এক ধরনের সুপ্ত ফ্যাসিবাদী মানে মানসিকতা, সেটার অবসান ঘটাতে হবে। আমাদের সহযোগিতা রয়েছে, তারপরও আমি একজন পলিটিশিয়ান হিসেবে মনে করি যতটুকু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সবাই সংযম প্রদর্শন করবে, সবাই পরিমিতি বোধের মধ্যে থাকবে এবং সামনে আরো জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে ছোটখাটো প্রভাব বিস্তারের থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্য গঠনে সবাই সহায়ক ভূমিকা পালন করবে, এটি হচ্ছে প্রত্যাশা। ধন্যবাদ আশরাফ ভাই। বিগত 3টি নির্বাচন 14, 18 এবং 24-এর দায়িত্বপ্রাপ্তদের শাস্তির আওতায় আনা শুরু হয়েছে, ডিটেলসটা আপনি জানেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের শাস্তি সামনে যে নির্বাচন সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? আচ্ছা, আপনার প্রশ্নের আগে এই বিষয়ে আরেকটু তথ্য যোগ করতে চাই। সেটা হচ্ছে যে বিগত নির্বাচনগুলোতে যারা মানে ভুয়া নির্বাচন বা প্রহসনের নির্বাচনে যারা ভূমিকা রেখেছে এরকম 22 জন জেলা প্রশাসককে অব্যাহতি দেওয়া হয়েছে, দায়িত্ব থেকে বিদায় করা হয়েছে। এই 22 জনই কি ওই নির্বাচনগুলো করেছে? আর কারা কারা বাধ্য হয়ে হোক, স্বেচ্ছায় হোক, না জেনে হোক, না বুঝে হোক এই অবৈধ বা ভুয়া নির্বাচনে ভূমিকা রেখেছে? এখন আপনি বলতে পারেন একজন প্রজাতন্ত্রের কর্মচারী বা কর্মকর্তা সে তো সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে, সে সরকারের বৈধ নির্দেশে কাজ করবে, অবৈধ নির্দেশে কাজ করবে। আপনার এই বিষয়ে আমি আপনাকে পরে প্রশ্নটা করতাম, সেটা যেটা আপনি বলেই ফেলছেন, আমি একটু বলি। যেমন এখানে প্রায় 14 থেকে 15 লাখ লোক, মানে একটা সংখ্যা সরকারি বেসরকারিভাবে জড়িত। হ্যাঁ, এদের ভূমিকাটা তাহলে মানে 14-15 লাখ লোক যখন একটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কাজ করে, সেখানে একদম প্রত্যেককে ধরে ধরে আপনি বের করা মুশকিল যে ওই নির্বাচন, ওই ফালতু বা ভুয়া নির্বাচনের ক্ষেত্রে কার কি ভূমিকা ছিল। একজন পিয়নকে যখন ভুয়া নির্বাচনের কোনো একটা কাজে একজন অফিস সহকারী, তাকে বলা হলো তুমি এটা প্রিন্ট দাও, সে ওইটা এগিয়ে দাও, সেও তো ওই যুক্ত ছিল, তাই বলে তাকে অপরাধী করে না। আমি বলছি যে সোজা কথা, ওইরকম ভুয়া নির্বাচনে যারা পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী, সোজা কথা, তাহলে পরিকল্পনার বাস্তবায়ন কারা ছিল? ওই দলটি যারা ক্ষমতায় ছিল, ওই দলের এমপি, নেতা এবং প্রশাসনের যারা শীর্ষ পদে কাজ করেছেন তারা, সেটি সচিব থেকে শুরু করে একেবারে ইয়েনো পর্যন্ত, আইজিপি থেকে শুরু করে ওসি, এসপি পর্যন্ত, এদের মধ্য থেকে আপনি যদি ধরতে যান যে কারা ভুয়া নির্বাচনে যুক্ত, তাহলে মানে শূন্য হয়ে যাবে। কারণ এখনো তো যে জায়গাটায় আছে আপনার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে। সমাধান কি? সেক্ষেত্রে সমাধান হচ্ছে যে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যারা পরিকল্পনা করেছে, বাস্তবায়ন করেছে এবং পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে গিয়ে মানুষের অধিকার বঞ্চিত করে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে বা মেরেছে অনেকভাবে, সোজা কথা বড় অপরাধী ভুয়া নির্বাচনের ক্ষেত্রে বড় অপরাধী আপনি 100 জনকে চিহ্নিত করেন। আপনি 22 জন ডিসিকে পেয়েছেন, ভালো কথা, ওই 22 জন ছাড়া বাকি যারা তাদেরকে ধরবেন কিনা? তার চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন কারা করে? নির্বাচন কমিশন। তাহলে 3টা কমিশনে যারা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এবং অন্যান্য কমিশনার ছিলেন, তাদের কারো তো একটা লোমও ধরতে দেখছি না। মানে নির্বাচন করে নির্বাচন কমিশন, তাকে সহায়তা করে প্রশাসন, উপরে থাকে সরকার। তো সরকারের মানে ইচ্ছায় নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে প্রশাসনকে দিয়ে ভুয়া নির্বাচনগুলো করেছে। 3টা পক্ষ যদি ধরেন, সরকার, কমিশন, প্রশাসন, আপনি
সরকারের লোকজনকে বিভিন্নভাবে ধরা হচ্ছে নানান অপরাধে, শুধু খালি ভুয়া নির্বাচন না, আরও যত অপকর্ম তারা করেছে 15 বছর 7 মাসে, তার জন্য ধরা হচ্ছে, যাদেরকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, প্রশাসনের আপনি কিছু কিছু ধরছেন, কিন্তু আসল কাজটা যে করেছে, নেতৃত্ব যে দিয়েছে নির্বাচনে, নির্বাচন কমিশন, 3টা নির্বাচন কমিশনের একজনকে তো আপনি ধরলেন না। একজনকে নিয়ে কারো মুখে কোনো কথাও আমরা শুনছি না। তার মানে কমিশনারগুলো কি সব ফেরেশতা ছিল না ইবলিশ ছিল? ধন্যবাদ আশরাফ ভাই। আমি আসবো আশরাফ ভাই, যে লাস্ট যে কথাটা বলে শেষ করলেন, যে এই যে 3জন কমিশনার ধরা হলো না, কিন্তু ডিসি কিংবা এসপি যারা শত এদের উপর দিয়ে যাচ্ছে, এতে করে মানে জিনিসটা যে ভুয়া নির্বাচন যেগুলো হয়ে আসছে এর সাথে যারা জড়িত, সেটা কি জড়িত যারা কিংবা যারা মূলত পলিসি মেকিংয়ে ছিল তাদের কি ধরা হলো, বা তারা কি বাদ রয়ে গেল না? না, ঠিক আছে, কিন্তু এই দাবি করাই যায়। প্রধান 3 নির্বাচন কমিশনের এবং অন্যান্য কমিশনের নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তাদের সবাইকে সামষ্টিকভাবে দায় নিতে হয়, এটা ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে সরকার কিভাবে ভাবছেন, সেটাও তো একটা ব্যাপার। পলিসি মেকিং যারা এই মুহূর্তে যারা দায়িত্বে আছেন, তবে আমি যেটা মনে করি, সেটা আমি এইভাবেই মনে করি যে কিছু প্রশাসনিক কর্মকর্তা অতি বাড়াবাড়িও করেছেন। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণও থাকেননি, সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছেন। কোনো সময় নির্বাচন কমিশনাররা বলেছেন তারা কোনো সময় অসহায়। এখন এই যে নির্বাচন, আগের রাতের নির্বাচন, অথবা ধরেন ফলাফল নির্ধারিত করা নির্বাচন, ডিসিরাই সিল মেরে প্রার্থীকে বিজয়ী করে দিচ্ছেন, এই যে যারা করেছেন, সেই অপরাধগুলি যে যতটুকু করেছে তার একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত কমিটি করে, যারা মানে উৎসাহী হয়ে এই নির্বাচনগুলি জনরায়ের প্রতিফলন হতে দেন নাই, তাদের পছন্দের প্রার্থীকে উইন করানোর দায়িত্ব নিয়েছিলেন প্রশাসনের, তাদেরকে চিহ্নিত করে আপনার শাস্তির আওতায় আনতে হবে। এখন 22 জন যদি তার সাথে যুক্ত হয়ে থাকে, গুড। আর যারা এখনো পর্যন্ত চিহ্নিত করা যায় নাই, তাদের প্রক্রিয়া যদি চলমান থেকে থাকে, তাহলে নিশ্চয়ই আরও কিছু দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা যাবে, প্রশাসনের দুষ্কৃতকারীকে। কিন্তু একেবারে ওই যে 1.5-2 লাখ কর্মকর্তা সবাইকে তো আর আপনি শাস্তির আওতায় আনতে পারবেন না। সবার রেসপন্সিবিলিটিও কিন্তু একরকম থাকে না। আমার আবেদন থাকবে সরকারের কাছে ওখানে, যে এই চিহ্নিত করার ব্যাপারে, অথবা চাকরিচ্যুত করার ব্যাপারে, অথবা শাস্তির ব্যাপারে যে পদক্ষেপটা সরকার নেবে, সেটা যেন প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা হয়। সেখানেও যদি ব্যক্তি স্বার্থ, গোষ্ঠীগত বা প্রশাসনিক যে কোন্দল, একজনের কথা শুনে প্রশাসনিক আরেক কর্মকর্তাকে ওএসডি করা অথবা ধরেন বহিষ্কার করা, এটা যাতে না হয়। একটা সাম্যতার সাথে ন্যায্যতার ভিত্তিতে জন্য এই কাজগুলি হয়। আমি একদম অনুষ্ঠানের শেষ দিকে তো অনেক প্রশ্ন ছিল যা করা যাবে না সময় স্বল্পতার কারণে। আমি একদম যেটা স্পেসিফিক করতে চাই যে আপনার দলেরই আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আল মিন্টু একই সুরে কথা বলেছেন যে সংস্কারের নামে ষড়যন্ত্র বিএনপি মানবে না, এবং সংস্কারের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এই কথাগুলো এখন কেন আসছে? কারণ ডিসেম্বরের মধ্যে তো নির্বাচন হওয়ার একটা ডিসেম্বরের মধ্যে তো নির্বাচন করতেই হবে, কারণ তারপরে তো এখনো যদি বলেন ডিসেম্বরও লেট হয়ে যাবে। মানে এরকম সন্দেহের কিছু দেখা যাচ্ছে না? সন্দেহ বলছি না, আমরা বলছি একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য কিছু সংস্কার প্রয়োজন রয়েছে। আমরা বলি গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত আপনি করে নির্বাচনের ব্যবস্থা করেন। সংস্কার প্রলং করবেন, সংস্কার একটা আপেক্ষিক ব্যাপার, এটা এক এক ধরনের ধারণা এক এক রকমও থাকতে পারে, এটা একটা চলমান প্রক্রিয়া। সেটাকে অজুহাত করে রাষ্ট্রে জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া আপনি যদি ক্ষমতায় থাকতে চান, সেটাও এক ধরনের ফ্যাসিবাদী চিন্তা। এবং জনগণের নির্বাচিত সরকার ছাড়া অন্য কেউ রাষ্ট্র পরিচালনা করা কাম্য নয়, সেটা যেন না হয়। আশরাফ ভাই, একেবারে শেষ দিকে এই যে আশঙ্কাটা আসছে, এবং ডিসেম্বর আশঙ্কার আগে আমি শুধু ভুয়া নির্বাচনের জন্য যদি আপনি 5 জন লোক 10 জন লোককে দায়ী করেন, তাহলে সবই কমিশন থেকে আসবে। আমি তো বললাম উপরে সরকার রাজনৈতিক অপরাধ করছে, সেটার জন্য তো একটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনে যারা ছিলেন তাদের মধ্যে বাদ বিচার করছেন, ছোট বড় আছে হয়তো, কিন্তু কাজটা করেছে কমিশন। সেই 3টা কমিশনের 3-5-15 জন কমিশনারের মধ্যে আমরা একজনকে শুধু কথা বলতে শুনেছি আমরা, এর মধ্যে তিনি মারা গেছেন। এছাড়া বাকি সবাই যেভাবে ভুয়া নির্বাচনের পক্ষে আপনার উচ্চ কণ্ঠে কথা বলেছেন, সেই মানুষগুলো কোনো বিচার হবে না। একদম শেষ দিকে আমার প্রশ্নের উত্তরটা যদি শেষ করেন, পুরো সচিবালয় সহ 10 সেকেন্ডের মধ্যে। আশঙ্কা একটা থাকে এই কারণে, কারণ ডিসেম্বরে হওয়ার ব্যাপারে কিন্তু কমিশন বলছে তারা প্রস্তুত, প্রধান উপদেষ্টা বলছেন যে তিনি আশা করছেন, বিএনপি সহ বেশিরভাগ দল বলছে যে এর মধ্যে হওয়া উচিত। কতিপয়ের মধ্যে নব্য যে দলটি আসতে যাচ্ছে তারা এবং জামাতে ইসলামী মোটা দাগে এই দুটি বড় শক্তি, মানে বিএনপির পরে যদি বলি, তারা ডিসেম্বরে না, তারা জুন বা পারলে আরও পরে এরকম একটা বলছে। ফলে এদের প্রভাব যেহেতু বেশি সরকারের উপরে, ফলে আশঙ্কা থাকাটা খুবই স্বাভাবিক। ধন্যবাদ আপনার দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।